প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। অলরেডি ত্রিকোণমিতি নিয়েই আমরা আলোচনা করছিলাম। যে অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। এটা তোমাদের বইয়ের 7ম অধ্যায়। দ্বিতীয় যে সাব অধ্যায় রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেখানে যে বিষয়গুলো আজকে প্রাধান্য পাবে সেগুলো এক নজর দেখে নিই। যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবে, যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করতে পারবে। দেখো, যৌগিক কোণ কাকে বলে? দুই বা ততোধিক কোণের বীজগাণিতীয় যোগফল বা বিয়োগফলকে আসলে যৌগিক কোণ বলে। যেমন a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি, এগুলা হলো যৌগিক কোণের উদাহরণ। এখানে ক্যাপিটাল এ বি সি এগুলা হলো কোণ নির্দেশ করে, একটা ত্রিভুজের কোণ নির্দেশ করে। এটা দেখবো, সেটা হলো এটার প্রমাণও দেখবো। সেটা হলো সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে এ এবং বি উভয়ই সূক্ষ্মকোণ এবং এ প্লাস বি এই দুইটা অ্যাঙ্গেল মিলিয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সে অ্যাঙ্গেলটার পরিমাণ হবে 90 ডিগ্রি থেকে কম। এখানে খেয়াল করো যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং কস এ প্লাস বি হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এই দুইটা কিন্তু অভেদ, অর্থাৎ এই দুইটা আমরা প্রথমেই এই ক্লাসের মনে করো যে ত্রিকোণমিতিতে প্রথম সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে কখনোই সাইন এ প্লাস বি কে তুমি সাইন এ প্লাস সাইন বি ভাবতে পারবে না। আবারও খেয়াল করো, ভালো করে খেয়াল করো, সাইন এ প্লাস বি ইকুয়াল টু হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তার মানে সাইন এ প্লাস বি কে আমরা কখনোই ভাবতে পারবো না যে সাইন এ প্লাস সাইন বি পারে। আচ্ছা, আমরা এটার প্রমাণে চলে যাই, দেখি এটা কিভাবে হয়। মনে করি একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান ও এক্স থেকে শুরু করে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে মনে করি একটি ঘূর্ণমান রশ্মির আদি অবস্থান ও এক্স থেকে শুরু করে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে ঘুরে এক্স ও ওয়াই কোণ ইকুয়াল টু এ কোণ উৎপন্ন করে, এবং ওই একই রশ্মি আরো অধিক দূরে একই দিকে অগ্রসর হয়ে ওয়াই ও জেড কোণ ইকুয়াল টু বি কোণ উৎপন্ন করলে এক্স ও জেড কোণ ইকুয়াল টু এ প্লাস বি। আমরা একটু চিত্র দেখি। মনে করো যে এই ও এক্স হলো আদি অবস্থান। এই আদি অবস্থানে থাকা অবস্থায় ও এক্স রেখাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এখান থেকে উপরের দিকে ঘুরে এ কোণ উৎপন্ন করে ও ওয়াই অবস্থানে চলে গেছে। তার মানে এক্স ও ওয়াই এই অ্যাঙ্গেলটা তৈরি হলো আমাদের এ কোণ, এই অ্যাঙ্গেলটা হলো এ কোণ। এরপরে এই রেখাটা আরো ঘুরছে, আরো একই দিকে, মানে এই উপরের দিকে আরো ঘুরলো, ঘুরে এটা এখন ও জেড অবস্থানে পৌঁছালো। তাহলে ও জেড অবস্থানে পৌঁছানোর ফলে যেটা হয়েছে সেটা হলো ওয়াই ও জেড কোণ, যে নতুন কোণ তৈরি হলো সেই কোণটার পরিমাণ আমরা ধরে নিচ্ছি হলো বি কোণ। তার মানে ওয়াই ও জেড কোণ ইকুয়াল টু বি কোণ উৎপন্ন করলো। তার মানে এখানে আমরা বলতে পারি যে টোটালটা এক্স ও জেড এখান থেকে এই পর্যন্ত এই টোটাল কোণটা হলো এ প্লাস বি। এই এ কোণ আর এই বি কোণের যোগফলটাই হলো এক্স ও জেড কোণ। সেই কথাটাই আমরা এখানে বর্ণনা করলাম। এখন আমরা ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু পি নেই। পি থেকে ও ওয়াই এবং ও এক্স এর উপর দুইটা লম্ব টেনে দেই। তাহলে কি করলাম আবারও খেয়াল করো, ও জেড মানে ও এক্স এর একেবারে সর্বশেষ অবস্থান, ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু পি নিয়েছি। পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএইচ লম্ব এঁকেছি এবং ও ওয়াই এর উপরে পি ডি লম্ব এঁকেছি, এবং ডি বিন্দু থেকে ও এক্স এর উপরে ডি কে আরেকটি লম্ব এঁকেছি। এছাড়াও আমরা ডি বিন্দু থেকে পিএইচ এর উপর ই কে
লম্ব আঁকি। তার মানে এই বর্ণনাটুকু তোমাকে লিখতে হবে। এখন ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান, এই যে যেটা বললাম সেটা এখানে লেখা আছে। ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান ওজেড এর উপর একটি বিন্দু পি থেকে ও এক্স এবং ও ওয়াই এর উপরে যথাক্রমে পি এইচ বিডি লম্ব আঁকি। আবার ডি বিন্দু থেকে ও এক্স এবং পি এইচ এর উপর যথাক্রমে ডিকে ও ডিই লম্বত্রয় আঁকি। তাহলে আমাদের আঁকা আঁকি মোটামুটি শেষ। এখন আমরা যদি দেখি যে পিডিই বা পিইডি এই ত্রিভুজে কি ঘটনা ঘটছে, তাহলে আমরা কি পাচ্ছি? পিডিই বা পিইডি এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ আমরা ইডি পিএইচ এর উপরে লম্ব এঁকেছি। সো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তার মানে পিইডি একটি সমকোণী ত্রিভুজ যার পিইডি কোণ হলো 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে এখানে ইপিডি কোণ এবং পিডিই কোণ এই দুইটা কোণ মিলে হবে অবশ্যই 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। এখান থেকে আমরা ডিপিই কোণ, ডিপিই কোণ সমান আমরা কি লিখতে পারি? ডি ডি পিই কোণ দেখো কিভাবে আসলো, 90 ডিগ্রি মাইনাস পিই কোণ, 90 ডিগ্রি মাইনাস পিডিই কোণ, এই যে এটা। তার মানে এটা এই কোণটাকে আমরা বলতে পারি কি? ইডি ও কোণ, ইডি ও কোণ। এই কোণটা হলো দেখো আমি একটু এঁকে দেখাই তোমার। এখান থেকে এইটুকু কিন্তু হলো 90 ডিগ্রি, এই টোটালটা হলো 90 ডিগ্রি, কারণ আমরা পিডি এইটা কিন্তু পিডিটা ও ওয়াই এর উপর লম্ব এঁকেছিলাম, সুতরাং এই টোটাল কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি থেকে যদি আমি পিডিই কোণ, তার মানে এই কোণটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমার কিন্তু অবশিষ্ট এই অ্যাঙ্গেলটা থাকে। এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল বলো তো? এই যে এই রেখা আর এই রেখা সমান্তরাল আর ও ডি এদের ছেদক, সুতরাং এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটাই হলো এ কোণ। তার মানে এই কোণটা হয়ে গেছে এ কোণ। প্রথমে যে এ কোণ বলেছিলাম সেটা তোমরা এখানে প্রমাণটা দেখতে পেলে। সুতরাং আমরা পেয়ে গেলাম যে ডিপিই কোণ সমান হলো এ কোণ। এখন আমরা এই ত্রিভুজটাতে যদি আসি, দেখো এটা অলরেডি বলে ফেলেছি যে এদের যেহেতু ইডি আর ওকে সমান্তরাল ও ডি এদের ছেদক, সুতরাং এই দুটা কোণ সমান একান্তর কোণ এবং এটা হলো এ কোণের সমান। এখন দেখো যদি আমরা পিওএইচ এই সমকোণী ত্রিভুজে আসি, পিওএইচ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পিওএইচ এই কোণটা কত? এ প্লাস বি কোণ, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা এ কোণ এটা বি কোণ, এই দুইটার যোগফল হলো পিওএইচ কোণ, যেটা আগে ছিল এক্স ও জেড কোণ। তার মানে যদি আমরা সাইন নেই, সাইন অনুপাত নেই, সাইন পিওএইচ বা সাইন এ প্লাস বি, সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সাথে এটা রিলেশনটা কি? রিলেশনটা হলো লম্ব বাই অতিভুজ। এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয়, দেখো এইটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় তাহলে এর বিপরীতটা হলো লম্ব, তার মানে পিএইচটা লম্ব, আর এইটা হলো আমাদের ভূমি, আর এটা যেহেতু আমাদের 90 ডিগ্রি কোণ, সুতরাং এটা হলো অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমরা বলতে পারি পিএইচ বাই ও পি, পিএইচ বাই ও পি। এখন দেখো পিএইচটা কিন্তু দুইটি অংশে বিভক্ত, একটা হলো পিই আর একটা হলো ইএইচ। তার মানে আমরা পিএইচ কে এই দুইটা অংশে আমরা যোগ করে লিখে ফেললাম। এখন আবারও আমরা খেয়াল করি এখানে ইএইচ যে কথা আর ডি কে কিন্তু একই কথা, কারণ এই দূরত্বটা এবং এই দূরত্বটা সেম দূরত্ব। সুতরাং আমরা এখন ইচ্ছা করলে ইএইচ এর পরিবর্তে বা এইচ এর পরিবর্তে ডি কে লিখতে পারি, এই অংশটাকে লিখতে পারি, আমরা সেটাই লিখে দিলাম। তার মানে এই এইচ পরিবর্তন হয়ে গেল ডি কে প্লাস এখানে পিই ঠিকই থাকলো। এখন যদি আমরা আলাদা আলাদা করে দেই, তার মানে ডি কে ডিভাইডেড বাই ওপি প্লাস পিই ডিভাইডেড বাই ওপি আলাদা আলাদা করে দিই।
যদি আলাদা আলাদা করি এরপরে আমরা এখানে অতিরিক্ত ওডি দ্বারা ভাগ করছি। কেন ওডি দ্বারা ভাগ করছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা উভয়কে কি করলাম, ডি কে আমরা যদি খেয়াল করি যে এই ডি কেটা কোন ত্রিভুজে আছে, আমরা আগের অংশটা একটু ইরেজ করে দিই। হ্যাঁ, এখানে দেখো এই ডি কেটা কোন ত্রিভুজের সাথে সম্পর্কিত। এই ডি কেটা কিন্তু ডি ও কে এই ত্রিভুজের সাথে সম্পর্কিত, এই জন্য আমরা ও ডি দ্বারা ভাগ করছি। আবার ঠিক একইভাবে পিই, এই পিইটা কোন ত্রিভুজের সাথে সম্পর্কিত, সেটা হলো পিইডি ত্রিভুজের সাথে। তাহলে পিইডি ত্রিভুজেও কিন্তু আমাদের যদি আমরা ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে পিডি যেটা রয়েছে সেটা কিন্তু ওডি এর সাথে সম্পর্কিত, এই জন্য আমরা ওডি দ্বারা ভাগ করে আবার গুণ করে ব্যালেন্স করে দিলাম। তাহলে ডিকে বাই ওডি ইনটু আমাদের ওডিটা বেশি লিখেছি, এটা ভাগ করছিল, এখন এটা গুণ করে দিলাম। দেখো এটা কাটাকাটি গেলে আবার এইটা যা ছিল তাই কিন্তু এখানে চলে আসে। ঠিক একইভাবে পিই যেটা আছে, পিই এই ত্রিভুজে পিইডি ত্রিভুজের হলো অতিভুজ যেটা পিডি, তার মানে পিডি দিয়ে আমরা এটাকে ভাগ করব। তার মানে পিই বাই পিডি ইনটু এখানে পিডি আমরা অতিরিক্ত এনে ফেলেছি, এই জন্য আবার গুণ করে ব্যালেন্স করলাম, কারণ এটা এটা যদি কাটাকাটি যায় তাহলে কিন্তু এটা যা আছে তাই হয়ে যায়, পিই বাই ওবি। এখন আমরা যদি ডি কে বাই ওডি চিন্তা করি তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি, ডি কে কোথায় আছে দেখো, এটা ডি কে আর এটা হলো ওডি, তাহলে এটা কিন্তু ডি ও কে ত্রিভুজ ডি ও ডিওকে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা হলো আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এটা যেহেতু সমকোণ তাহলে এটা অতিভুজ। আর এইটা যদি আমরা কোণ চিন্তা করি তাহলে এটা হলো লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, আমাদের ডিকে হলো লম্ব আর ওডি হলো অতিভুজ, তার মানে আমরা লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ হলো লিখতে পারি সাইন এ। দেখো আমরা এটা লিখে ফেললাম, এটা পরিবর্তে সাইন এ। এরপরে আসি আমরা ওডি, ওডি ওডি বাই ও পি, দেখো ওডি বাই ও পি কোথায় আছে, এই যে ওডি বাই ও পি। এখন ওডি আর ওপি এই দুইটার মধ্যে রিলেশনটা কি, এটা যদি এখন খেয়াল করো, আমরা যখন এটা এঁকেছিলাম তখন এটাকে এঁকেছিলাম কি, এটাকে এঁকেছিলাম আমরা লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় এই কোণটা কিন্তু আমরা পিডি ও ডি এটা পরস্পর লম্ব, এখানে কিন্তু একটু বাঁকা হয়েছে কিন্তু এটা আসলে এটা হলো লম্ব 90 ডিগ্রি হবে। তার মানে এখানে পি ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে পিডি লম্ব এঁকেছি, ওডি হলো ভূমি আর ওপি হলো অতিভুজ। তার মানে ভূমি ওডি হলো ভূমি আর ওপি অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে হয়ে যাবে এটা হলো বি কোণ। তাহলে আমরা এটা লিখলাম cos b কোণ। এরপরে আসি PE বাই PD। এখন PE বাই PD তুমি দেখো এখানে PE আর হলো PD, তাহলে এখানে তোমার এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা কি তোমার অতিভুজ, আর এটা যেহেতু আমাদের কোণ তাহলে এর বিপরীতটা হলো এ, অর্থাৎ PE টা আমাদের হলো ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে যাবে কি cos a, এই যে এখানে a কোণ রয়েছে cos a। এরপরে PD, এই যে PD বাই OP, এখন PD আর যদি আমরা OP নেই তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে PD টা হলো লম্ব আর OP টা হলো কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কি সাইন বি, কারণ এই ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে, এখন এই পুরা ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট, এই জন্য এটা হয়ে গেছে সাইন বি। তাহলে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম যে সাইন এ প্লাস বি এর সূত্র হলো সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এরপরে আমরা cos a প্লাস বি যদি আনতে চাই তাহলে সেক্ষেত্রে একই সিস্টেম, একইভাবে আগের মতোই POH ত্রিভুজে cos a প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ, ভূমিটা আমরা লিখবো OH আর অতিভুজ হলো OP। এখন দেখো OH কে আমরা লিখতে পারি OK মাইনাস HK, OK মাইনাস HK, এই পুরাটা থেকে যদি আমরা H কে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যায় হলো OH, এখন সেটাই লিখলাম। এখন আবার HK এর পরিবর্তে আমরা কিন্তু ED লিখতে পারি, কারণ এখান থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব দুটো সমান।
এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান, কারণ এখানে এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, সুতরাং এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সব জায়গাতেই সমান। সেই ক্ষেত্রে আমরা ওকে বাই ওপি, ওকে আর এই স্কয়ার পরিবর্তে ডিই লিখে আলাদা আলাদা করে দিলাম, ওকে বাই ওপি মাইনাস ডিই বাই ওপি, এই যে আমরা আলাদা করে দিলাম। এখন আসো ওকে বাই ওপি, এখন ওকে কোথায় আছে, এই যে ওকে আর ওপি এই দুইটার সাথে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, এখানেও আমাদের ওডি কে সংযুক্ত করতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই কানেকশন নাই। ওকে এখানে খেয়াল করো এই পর্যন্ত, আর ওপি হলো এই পর্যন্ত, তার মানে এই রেখার সাথে এই রেখার কিন্তু কোনো সংযোগ এখন আর স্থাপন হচ্ছে না। এই জন্য আমরা ওডি দ্বারা ভাগ করে দিলাম। ওডি দিয়ে যদি ভাগ করি অতিরিক্ত হয়ে গেছে ওডি, আবার এটাকে গুণ করে ব্যালেন্স করলাম, দেখো এটা কাটাকাটি গেলে উপরের অংশের সাথে মিলে যায়। ঠিক একইভাবে দেখো ডিই আমাদের আছে হলো ডিই এই যে ছোট্ট ত্রিভুজটাতে বাই ওপি, এই যে ওপি, তাহলে এইটার সাথে যদি এটা কানেক্ট করতে চাই তাহলে আমাদের পিডি দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা পিডি দ্বারা ভাগ করে দিলাম, আর এখানে আবার অতিরিক্ত হয়ে গেছে গুণ করে দিলাম। তাহলে দেখো এটা কাটাকাটি গেলে আবার এটার সাথে এটা মিলে যায়। এখন আগের মতোই আমরা যদি এই অংশটা নিয়ে চিন্তা করি, এই অংশটা কোথায় আছে কিভাবে আছে, তাহলে দেখো পেয়ে যাব ওকে, এটা হলো ওকে, আর ওডি এটা হলো ওডি, তার মানে এই ও ডি ওকে ত্রিভুজ ডিওকে বা কেওডি যেটাই বলো, ডিওকে এই ত্রিভুজে আমরা এই ত্রিভুজে যদি চিন্তা করি তাহলে এইটা হলো সমকোণ। এটা যদি সমকোণ হয় তাহলে এটা হলো অতিভুজ, আর এটা হলো আমাদের কোণ যদি হয় এটা এ, তাহলে এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি। তার মানে ওকে কি ভূমি, আর ওডি হলো অতিভুজ। ভূমি বাই অতিভুজ কি, রাইট, এটা হলো কজ, কজ এ, আমরা এটা লিখে ফেললাম। এরপরে আসো ওডি বাই ওপি। এখন দেখো ওডি আর হলো ওপি, ওডিটা কি একটু আগে আমরা দেখেছিলাম, যেহেতু এটা সমকোণ সুতরাং পি ওডি এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে এখানে ওডি কিন্তু ভূমি। এখন হলো পিওডি ত্রিভুজের ক্ষেত্রে ওডি হয়ে গেছে ভূমি, পিডি হলো লম্ব, আর ওপিটা হলো অতিভুজ। সুতরাং এই ক্ষেত্রে আমাদের আসছে এটাও ভূমি বাই অতিভুজ, তার মানে এটাও কজ, এবং এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমাদের বি অ্যাঙ্গেল, তার মানে এটা চলে আসলো কজ বি, মাঝখানে মাইনাস। এখন আমরা আসি ডিই বাই পিডি। এখন ডিই, ডিইটা কি আমাদের আছে দেখো, ডিই এটা হলো যেহেতু এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো সমকোণ, সুতরাং এটা অতিভুজ, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, তার মানে ডিইটা হলো লম্ব আর পিডিটা হলো অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলো সাইন এ অ্যাঙ্গেল আমাদের এটা। এরপরটা আসো পিডি, পিডিটা এই আবার এই পিওডি ত্রিভুজে পিডি কিন্তু লম্ব, আর ওপি হলো অতিভুজ, সেই ক্ষেত্রে আমরা কানেক্ট করতে পারি সাইন বি কোণ। তার মানে আমরা পেয়ে গেলাম cos a plus b equal to cos a cos b minus sin a into sin b। আমরা দুইটা সূত্রের প্রমাণ কিন্তু দেখে ফেললাম। এভাবে এখানে আমাদের যে সূত্রগুলো লাগবে এখন তোমরা দেখো সেই সূত্রগুলো, যে প্রথমে আমরা sin a plus b equal to sin a cos b plus cos a sin b এই সূত্রটা প্রমাণ দেখলাম। এই একইভাবে sin a minus b এর সূত্র প্রমাণ করা যাবে, সেক্ষেত্রে সূত্রটা আসবে sin a cos b মাইনাস cos a sin b। এরপর আসবে cos a plus b সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b, আর cos a minus b এর সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b। tan a plus b এর সূত্র হলো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। tan a minus b এর ফর্মুলাটা হলো tan a minus tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইনটু tan b। এভাবে আমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু মেমোরাইজ করতে হবে এখন থেকে। কারণটা কি, কারণ হলো যে এই সূত্রগুলো ব্যবহার করে পরবর্তীতে আমরা কিন্তু ম্যাথগুলো করব। তাহলে আমরা 6টা সূত্রের সাথে পরিচিত হলাম, sin a plus b, sin a minus b, cos a plus b, cos a minus b, tan a plus b, tan a minus b, এই 6টি সূত্রের সাথে পরিচিত হলাম ইতিমধ্যেই। এই সূত্রগুলো থেকেই কিন্তু নতুন নতুন সূত্র তৈরি হবে, সুতরাং আজকে এই সূত্রগুলো ভালোভাবে একটু মেমোরিতে নিয়ে নিবে। আচ্ছা, এখন দেখো
tan থেকে আবার আমরা এটা নিজেরাই তৈরি করতে পারি। cot a minus b এর সূত্র হলো cot a cot b minus 1 divided by cot a plus cot b বা cot b plus cot a। ঠিক একইভাবে cot a minus b এর ফর্মুলাটা হলো cot a cot b plus 1 divided by cot b minus cot a। ঠিক একইভাবে sin a plus b into sin a minus b যদি আমরা করি, দুইটা গুণ করলে আমরা যেটা লিখতে পারবো sin square a minus sin square b or cos square b minus cos square a। এছাড়াও cos a plus b into cos a minus b, এটা যদি সূত্র আকারে আমরা চিন্তা করি সেক্ষেত্রে লিখতে পারি cos square a minus sin square b or cos square b minus sin square a। তার মানে প্রথম যে 6টি সূত্র বলেছি সেটা বেশি ইম্পর্ট্যান্ট, এগুলা তুলনামূলক কম লাগে, তারপরেও এগুলো তোমরা মেমোরিতে নিয়ে নিতে পারো বা ওখান থেকেই কিন্তু এই সূত্রগুলো আবার তৈরি হয়েছে। তার মানে টোটাল 10টি সূত্র আমরা আজকে আলোচনা করলাম। এখন আমরা আজকে একটা অঙ্ক করি, দেখি আমরা কিভাবে কি করব। তো মান নির্ণয় করো, তোমাদের বইয়ে প্রথমেই রয়েছে মান নির্ণয় করো sin 15 ডিগ্রি। এখন এই sin 15 ডিগ্রি মানটা আমরা কিভাবে নির্ণয় করব। এখন আমরা যে সূত্র শিখেছি সেই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা মান নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা লিখে ফেলছি sin 15 ডিগ্রি। এখন খেয়াল করো আমরা যে মানগুলো জানি সেগুলো হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে হলো 90 ডিগ্রি আর হলো 0 ডিগ্রি। এই 5টি মান আমরা কিন্তু মুখস্থ জানি, বাদ বাকি মানগুলো কিন্তু আমরা জানি না। সো sin 15 ডিগ্রি হয়তো তুমি ভাবতেছো যে ক্যালকুলেটরে চাপ দিলেই তো চলে আসবে, বাট এখানে তোমাকে ক্যালকুলেটরে চাপ দিয়ে অ্যান্সার লিখলে কিন্তু তোমার হবে না। যদি অবজেক্টিভ থাকে তাহলে তুমি ক্যালকুলেটর কেন যে কোনো ওয়েতেই তুমি এটা বের করতে পারবে, বাট এটা যদি সাবজেক্টিভ হয় তাহলে তোমাকে এটা sin 15 ডিগ্রি মান কত সেটা কিন্তু তোমাকে বের করে দেখাতে হবে। এখন এটা টেকনিকটা হলো এই যে 15, এই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙবো যে দুইটা নন রাশি বলতে হলো এই যে আমরা যে মানগুলা জানি এরকম মান জানি যে কোনো দুইটার যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা যায়। তো দেখো যে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কারণ 45 থেকে 30 যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা 15 ডিগ্রি পাই। অথবা কেউ যদি মনে করে আমি লিখবো 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলেও কিন্তু সেম কথা, তাহলে আমরা সেটাও লিখতে পারি, কারণ 65 থেকে 60 থেকে 45 মাইনাস করলে কিন্তু 15 ডিগ্রি পাওয়া যায়। তো যাই হোক আমি প্রথমটাকে চুজ করছি, সাইন, এটাকে লিখে ফেললাম 45 ডিগ্রি প্লাস মাইনাস 30 ডিগ্রি। এখন দেখো তো এটা আমাদের কোন সূত্রে পড়লো। আমরা একটু আগে যে সূত্র শিখে এসেছি সেটা হলো sin a plus b এবং sin a minus b, রাইট, a minus b। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা লিখবো sin a ধরবো আর এটা মাইনাস b। তাহলে sin a minus b এর ফর্মুলাটা কি? sin a cos b cos sin a cos 30 degree cos 30 degree minus cos a cos 45 degree sin 30 degree। Very good. Cos a মানে 45 ডিগ্রি ইনটু sin b মানে হলো 30 ডিগ্রি। এখন দেখো এগুলা কিন্তু মান আমাদের মুখস্থ, আর যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নিতে হবে। sin 45 ডিগ্রি মান হলো 1/√2। cos 30 ডিগ্রির মান কত? √3/2। এরপরে হলো cos 45 ডিগ্রির মান হলো 1/√2। গুড। আর sin 30 ডিগ্রির মান হাফ। এখন এটাকে আমরা গুণ করে লসাগু করে দেব। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসে √3/2√2 মাইনাস এটা আসে 1/2√2। এখন এটাকে আমরা লসাগু করে দিই। যদি লসাগু করি তাহলে দেখো আমরা লসাগু পেয়ে যাচ্ছি 2√2। তাহলে আমাদের উপরে কি আসছে? √3 - 1। এখন সিস্টেমটা হলো তোমরা এর আগে থেকেও জানো যে নিচে কিন্তু কখনো রুট রাখা ঠিক না। এই জন্য আমরা কি করতে পারি, এটা লব ও হরকে আমরা √2 দিয়ে গুণ করে দিতে পারি। গুণ করতে হবে। হ্যাঁ,
তাহলে √2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি হচ্ছে, এটা √2 দিয়ে √3 কে গুণ করলে হয়ে যাচ্ছে √6 মাইনাস √2, আর নিচে 2√2 কে যদি √2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 4। এটাই কিন্তু 4 আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। জি স্যার। নেক্সট জি অঙ্কটা স্যার। দেখি আমরা। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো কি করতে হবে বলেছে, sin x plus 30 degree plus cos x into sin x plus 120 degree equal to দেখাতে হবে √3/2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা এটার লেফট সাইডটা লিখে ফেলি। তার মানে আমাদের মাথায় কিন্তু যে সূত্রগুলো নিয়ে কথা বললাম সেই সূত্রগুলো মাথায় রেখেই এই অঙ্কগুলো চিন্তা করতে হবে। তাহলে sin x, তাহলে এইটাকে প্রথম অংশটাকে আসলে ভাঙার কিছু নাই, সেক্ষেত্রে আমরা যা আছে তাই লিখছি sin x into sin x plus 30 ডিগ্রি, এরপরে দেখো প্লাস cos x এরও ভাঙার কিছু নাই, এটা যা আছে তাই। এরপরে আমরা যদি সাইনটাকে একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, আমরা 120 ডিগ্রিকে ভেঙে লিখতে পারি, যেহেতু এটা 90 থেকে বড়। কারণ আমরা সবসময় খেয়াল করব যে 90 থেকে যদি কোনো কিছু বড় হয় তাহলে সেটাকে ভাঙার চেষ্টা করব। তাহলে কিভাবে ভাঙতে হয় আমরা কিন্তু জানি। তাহলে এটা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস x প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো এটা কিন্তু 120 ডিগ্রি বোঝায়। এখন এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা আমাদের যা আছে তাই sin x into cos x plus 30। এখন আমরা এখানে আসি, আমরা চিহ্নটাকে আপাতত না দিয়ে এখানে আমরা চিন্তা করি এখন কি আসে, এটা কোন চতুর্ভাগে আছে, এই অংশটা নিয়ে যদি তুমি ভাবো কোন চতুর্ভাগে আছে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আছে, রাইট। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা সাইনের হিসাব করব। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? পজিটিভ। পজিটিভ। তার মানে চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমরা প্লাস লিখে cos x টাও লিখে ফেলি, কোনো সমস্যা নাই। এখন আসি 90 ডিগ্রি যদি থাকে, এই পুরো এই x plus 30 কে আমরা কিন্তু মনে মনে কি ধরবো, থিটা ধরবো। থিটা। হ্যাঁ, তাহলে 90 প্লাস থিটা, অর্থাৎ যেহেতু 90 আছে তার মানে 90 into 1, তার মানে সাইনটা কি হয়ে যাবে, cos হয়ে যাবে। cos হয়ে যাবে, এটা হয়ে যাবে cos। আচ্ছা দেখো তাহলে এখন যদি আমরা এটা একটু পড়ার চেষ্টা করি তাহলে sin a sin b, মানে x টাকে আমরা বলতেছি a আর x plus 30 কে বলতেছি b, প্লাস cos a into cos b, এভাবে বলতে পারি। তাহলে আমরা এটা একটু পড়বো কিভাবে, sin a into sin b প্লাস cos a into cos b। এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমি তাহলে দেখো তো কেমন হয়। আমি এটাকে লিখলাম যে যেহেতু মাঝখানে প্লাস, আমি ইচ্ছা করলে যে কোনোটা আগে পরে লিখতে পারি, x plus 30 into cos x plus sin x into sin x plus 30 into sin x। দেখো তো আমি যদি এটা লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? লিখলাম cos x plus 30, তার মানে এই লাস্টের অংশটাকে আমি আগে লিখেছি, এই অংশটাকে কি করেছি সামনে নিয়ে চলে আসলাম। এটা সামনে নিয়ে আসার ফলে কি হলো, এই অংশটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম, যেহেতু মাঝখানে প্লাস আমি যে কোনোটা ইচ্ছা করলে আগে পরে লিখতে পারি। এই যে মাঝখানে চিহ্ন যেহেতু প্লাস তার মানে আগে পরে লিখলে তো কোনো সমস্যা নেই, এজন্য আমি এটাকে সাজিয়ে লিখলাম এভাবে। তাহলে এখন যদি আমি পড়ি তাহলে আসে কি cos a cos b প্লাস sin a into sin b। এখন এটা লেখার উদ্দেশ্য কি, কেন আমি এভাবে লিখলাম, এটা হলো প্রশ্ন, তাই না? আমি কি এভাবে লিখে করতে পারতাম না? হ্যাঁ, এভাবে